হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 247 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আকবরকে নিয়ে। আমরা মুঘল যে ডাইনেস্টি শুরু করেছি আকবরের ওপর, সরি, মুঘল ডাইনেস্টির ওপর যে সমস্ত রাজাগুলো আছে তাদের ওপর সবাইকে আমরা কি করেছি, অ্যানালাইসিস করা শুরু করেছি। যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাজার চরিত্র ধরে আমরা আলোচনা করছি, যেগুলো চাকরির পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তা আজকে আমরা যেটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আকবরকে নিয়ে। অলরেডি আমরা বাবর, হুমায়ুনকে নিয়ে আলোচনা করেছি, আজকে আমাদের বিষয়বস্তু হবে আকবরকে নিয়ে। আকবর কি ছিল, এর ব্যাকগ্রাউন্ড, এর হিস্ট্রি, সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করব। আকবরে তার আগে আমি প্রথম জেনে নেব এর টাইম পিরিয়ডটা 1556 থেকে 1605। 1605 এই টাইম পিরিয়ডটা আমরা জানার চেষ্টা করলাম। তাও প্রথমে যেটা জানবে তার গুরুত্বটা আমার জানা দরকার, যে আকবরের টাইম পিরিয়ড কত ছিল। ভেরি ইম্পর্টেন্ট জায়গা টাইম পিরিয়ড। ক্লিয়ার? টাইম পিরিয়ডটা কত ছিল সেটা আমরা প্রথমেই দেখে নিলাম। আকবর, আমরা যেটা করব সেটা হচ্ছে আকবর সম্পর্কে। আকবর সম্পর্কে আমরা ভীষণ ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষাতে পয়েন্ট অফ ভিউগুলোকে আমরা দেখব। প্রথমে যেটা আমরা দেখব আকবরের সময় করে 1564, 1564, 1564। ঠিক আছে, আমরা এ একটা ইম্পর্টেন্ট ডেট দেখব যে আকবর কি করেছে দাস প্রথা, মানে স্লেভ, সরি, স্লেভ, স্লেভ, এই স্লেভ জিনিসটা কি করেছে আকবর বন্ধ করে দিয়েছে। স্লেভ ডাইনেস্টিটাকে টোটালটা বন্ধ করে দিল। আকবর বলেছে যে আজকের পর থেকে কেউ কারো দাস নয়, কারণ আমরা দাস কেন থাকবো। ঠিক আছে, কারণটা হচ্ছে আকবরের যে লজিকটা এখানে দেখিয়েছে, যে আকবরের যে ভীষণ লজিক সেটা হচ্ছে যে স্লেভ আমরা কেন থাকবো, তার থাকার কারণটা হচ্ছে কারণ আমরা তো সবাই ভগবানের দাস, সবাই আল্লাহর দাস। ঠিক আছে, তা আমরা মানুষকে দাস বানিয়ে করবোটা কি, সেটার জন্য আকবর কি করলো, এই স্লেভটা টোটালটা কি করছে, বন্ধ করে দিচ্ছে। কততে? 1564। মাথায় রাখবে, 1564 আকবর কি করছে, স্লেভটা টোটালটাই বন্ধ করে দিল। এর ফলে কি হচ্ছে, যে আকবরের সাম্রাজ্যের ওপর আকবরের একটা গুরুত্ব বেড়ে গেল। আকবরের রাজাদের, প্রজাদের একটা ভালোবাসা সৃষ্টি হলো, যে হ্যাঁ এ একটা রাজা পেয়েছি, যে রাজা আমাদের মনের কথা শুনছে, বা আমাদের মনের কথাকে ভীষণভাবে ব্যাখ্যা করছে, বা আমাদের মনের কথা বোঝার চেষ্টা করছে। এতে প্রজাদেরও একটা সিম্প্যাথি আকবর পেতে শুরু করে দিল। যখন স্লেভটা বন্ধ করে দিল, স্লেভ ডাইনেস্টিটা বন্ধ করে দিল, তারপরে আমরা দেখব আর একটা ইম্পর্টেন্ট জায়গা, সে জায়গাটা হচ্ছে 1573। 1573 আকবর কি করছে, 1573-এ যে গুজরাট জয়লাভ করছে, গুজরাট, গুজরাট জয়লাভ করছে। পরীক্ষা বারবার আসে আকবর কত সালে গুজরাট জয়লাভ করে, 1573। তার আগে আমি একটা কথা বলতে ভুলে গেছি, 1571, 1571। ঠিক আছে, দেখো কি সুন্দর আমি সিস্টেমেটিক করে দিয়েছি সালগুলো। 1571 আকবর দেখবো ফতেপুর সিক্রি, ফতেপুর সিক্রি, ফতেপুর সিক্রি সেট আপ করছে, ফতেপুর সিক্রি সেট আপ করছে। আকবরের মাথায় রাখো এইটাকে, ফতেপুরকে আকবর তা কি করছে, ক্যাপিটাল, ক্যাপিটাল হিসাবে ঘোষণা করে দিল, যে ফতেপুর সিক্রি হচ্ছে আকবরের ক্যাপিটাল। এখানেই বলতে পারো মানে বুলেন্দার দরওয়াজা, দরওয়াজা আকবর বানিয়েছে। ঠিক আছে, বোঝা গেল সিস্টেমেটিক জিনিসটা। তা আকবর সম্পর্কে আমরা দেখলাম, প্রথমে আকবরের টাইম পিরিয়ড দেখলাম। আকবর সম্পর্কে আমরা দেখলাম 1564-এ আমরা দেখলাম স্লেভটাকে বন্ধ করে দিল। 1571 দেখছি ফতেপুর সিক্রি তৈরি করছে, যেখানে আকবর ক্যাপিটাল বানাচ্ছে একটা শহরকে, যার নাম ফতেপুর সিক্রি। 1573 যেখানে আমরা দেখতে পাবো আকবর কি গুজরাট জয়লাভ করছে। ঠিক আছে, 1575 আকবরের জীবনে একটা বিশাল টার্নিং পয়েন্ট বলতে পারো। 1575 কি, 1575 আকবর কি করছে, ইবাদত খানা তৈরি করছে, ইবাদত, ইবাদত খানা, ইবাদত খানা তৈরি করছে। ক্লিয়ার? 1575 আকবর কি করছে, ইবাদত খানা করছে। ইবাদত খানা কি, ইবাদত খানা হচ্ছে তোমার যে এখানে মুসলিম সম্প্রদায়ের লোকেরা আল্লাহর কাছে দোয়া করবে, প্রে করবে, ভগবানের কাছে প্রে করবে, যে ভগবানের সুখ শান্তি, বিভিন্ন যা যা ইস্যু আছে সেই শান্তির জন্য কিন্তু ভগবানের কাছে প্রে করবে। সেটা কত, 1575। মাথায় রেখো, 1575 কি করছে, ভগবানের কাছে প্রে করছে, সেই জন্য একটা ঘর বানিয়ে দিল। সেই ঘরটার নাম হলো ইবাদত খানা। নাম শুনে বুঝতে পারছে ইবাদত খানা। ঠিক আছে, এরপর দেখবো আমরা 1576, 1576, 1576। দেখ কি সুন্দর আমি অ্যানালাইসিস করছি। 1576 আকবর কি হচ্ছে, হলদিঘাটি যুদ্ধ করছে, হলদি ঘাটি, হলদিঘাটি যুদ্ধ করছে। ঠিক আছে, বোঝা গেল? তো এই সালগুলো মনে রইলো। তা আকবর সম্পর্কে আমরা প্রথমে দেখলাম যে স্লেভ বন্ধ করছে,
হলদিঘাটে যুদ্ধ করে 76-এ 75 ইবাদতখানা করছে, ফতেপুর সিক্রি তৈরি করছে। এবার আমরা যে জিনিসটা এখান থেকে দেখবো সেটা হচ্ছে এই যে আকবর যে 1575-এ তৈরি করলো ইবাদতখানা, 1575-এ আকবর কি করলো, 75-এ আকবর কি করছে, ইবাদতখানা যে তৈরি করেছে, ইবাদতখানা, ইবাদত ইবাদতখানা, ঠিক আছে, ইবাদতখানা তৈরি করেছে। সেই ইবাদতখানাটা কাদের জন্য ছিল, শুধুমাত্র অনলি মুসলিমরা লোক যেতে পারবে, মুসলিম, অনলি মুসলিম। কিন্তু এই ইবাদতখানার এই যে অনলি মুসলিম যেটা আছে এটাকে সম্পূর্ণ আকবর ভেঙে দিয়েছে 1578 আকবর একটা প্রজাদের কাছে বিশাল বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় এবং প্রজাদের বিশাল ভালোবাসা অর্জন করে আকবর, যে এই ইবাদতখানা ছিল শুধু মুসলিমদের জন্য, এটা করে দেওয়া হলো কি ওপেন টু অল, ঠিক আছে, সমস্ত ধর্মের মানুষ এখানে এসে প্রে করতে পারবে। আগে কি ছিল, শুধু মুসলিমদের জন্য, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ইবাদতখানা কি দেখবো, যে সমস্ত ধরনের মুসলিম মানুষ বিভিন্ন ধর্মের মানুষের জন্য ইবাদতখানা করেছে, তোমার ইবাদতখানা তৈরি করে ওপেন টু অল করেছে। ক্লিয়ার? এই যে এই দুটো জায়গা আমাদের বুঝতে হবে, এই যে ইবাদতখানাটা তৈরি করা হয়েছে, এই ইবাদতখানাটা মাথায় রেখো, যে আমরা আর যখন ওপেন টু অল করে দেওয়া হলো, এই ওপেন টু অল করে দেওয়ার সময় করে একটা নাম দেওয়া হলো পার্লামেন্ট অফ রিলিজিয়ান, পার্লামেন্ট পার্লামেন্ট অফ রিলিজিয়ান পার্লামেন্ট অফ রিলিজিয়ান। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখতে পেলাম, 1575 ইবাদতখানাটা কি হলো, এটা ভেঙে ওপেন টু অল হয়ে গেল, সমস্ত জাতির মানুষরা কি করবে, এখানে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারবে। এটা কি হলো, এই যখন এটা সমস্ত মানুষের জন্য হয়ে গেল তখন কি হলো, এটা পার্লামেন্ট অফ রিলিজিয়ান। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার তো সবার? এই পর্যন্ত ক্লিয়ার? কি হিস্ট্রি ইন্টারেস্ট পাচ্ছ, আকবর সম্পর্কে পয়েন্ট অফ ভিউগুলো জানতে পারছো? হ্যাঁ, কি বুঝতে পারছো? ঠিক আছে, চলো। 1601 1601 আকবর কি করেছে, আসিগার আসিগড় যুদ্ধে জয়লাভ করেছে। আসিগড় যুদ্ধে জয়লাভ করলো কত, 1601-এ। এ বুঝা গেল? বুঝতে পেরেছ? হুম। 1582, আমি তার অন্য পেজে যাব। 1582 দেখো সালগুলো কি সুন্দর অ্যানালাইসিস করছি না। 1582 যেগুলো চাকরির জন্য দরকার সেগুলো করছি, এক্সট্রা কিছু করছি না, কারণ এক্সট্রা করে লাভ নেই, আমাদের জানতে হবে। কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট চাকরির থেকে সেগুলো আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। 1582-তে আকবর একটা ধর্ম চালু করে, যার নাম ছিল কি, দিন-ই-ইলাহি। দিন-ই-ইলাহি আকবর একটা ধর্ম চালু করে, যার নাম কি, দিন-ই-ইলাহি। এই দিন-ই-ইলাহি আকবর একটা ধর্ম চালু করেছে। এই ধর্মটা মানে মানুষকে বোঝানো হয়েছিল যে সময় এই ধর্মে না মানে কি বলো, এই ধর্মটা গ্রহণ করা, কিন্তু এই ধর্মটা শুধুমাত্র একজনই গ্রহণ করেছিল, অনলি 1%, ঠিক আছে না, তাছাড়া কেউ এই ধর্মটা গ্রহণ করেনি। তাহলে বলতে পারে এটা কি ফ্লপ? হ্যাঁ, অবশ্যই ফ্লপ। ক্লিয়ার? এই দিন-ই-ইলাহি আকবরের মাথায় একজন ধর্ম অ্যাকসেপ্ট করেছিল, যার নাম ছিল কি, বলতে হবে বীরবল। এই বীরবলে আসল নাম কি, ছিল মহেশ দাস। ক্লিয়ার? তোমরা দেখবে ওই যেটা আকবরের যে মুভিটা ঋত্বিক রোশন বের করেছে, ওখানে দেখবে মহেশ দাসকে দেখা গেছে, যে যখন আকবর তার সভায় বসে আছে এবং তার প্রজারা যখন ঢোকার চেষ্টা করছে, দেখবে তখন তার দরবারে যে গেটে যে থাকে সিকিউরিটি, সে বলছে আমাকে কিছু আগে মুহূর্ত দাও, তবে তো ভেতরে ঢোকাবো। তখন মহেশ দাস বলেছে যে আমি ভেতরে যাই, রাজা আমাকে যা দেবে তার সম্পত্তি অর্ধেক তোমাকে দিয়ে দেবো। তখন মহেশ দাস এসে কি বলছে, যে আমাকে 50 ঘা চাবুকে বাড়ি মারুন। তখন আকবর জিজ্ঞেস করেছে কেন 50 ঘা চাবুক? বলছে আপনার বাইরের সিকিউরিটি বলেছে যে যা দেবে অর্ধেকই দেবে, অতএব অর্ধেক ও পাবে। ঠিক আছে? মহেশ দাস ছিল প্রচণ্ড চতুর। আকবর দেখবে এই কথাটা ওই ঋত্বিক রোশন বলেছে, দেখবে কথাটা মুভিটাতে, চতুর। ঠিক আছে? মহেশ দাস প্রচণ্ড চালাক ছিল এবং আকবরের একজন বিশাল একজন বিশ্বস্ত বলতে পারে একজন কর্মী ছিল মহেশ দাস। ক্লিয়ার? হয়েছে তোমাদের কাছে? মহেশের সম্পর্কে আমরা জানতে পারলাম যে দিন-ই-ইলাহি যে ধর্মটা আকবর চালু করেছে, সেই ধর্মটা কে অ্যাকসেপ্ট করেছে? মাত্র একজন ব্যক্তি অ্যাকসেপ্ট করেছে, যার নাম ছিল কি, বীরবল। এই বীরবলের আসল নাম কি, মহেশ দাস। ক্লিয়ার? কি বুঝতে পারছো? হিস্ট্রি ইন্টারেস্ট পাচ্ছ? হুম। আমি তোমাদের আবার একটা কথা বলি, যারা আমাদের ডাব্লিউবিসিএস, ঠিক আছে, মহাপ্যাক যেটা আছে ডাব্লিউবিসিএস, তো জেনারেল কম্বাইন ব্যাচ বা ওয়েস্ট বেঙ্গল এসআই কনস্টেবল যারা অ্যাডমিশন নিতে চাও,
তারা অ্যাডমিশন নিতে চাও তারা Y284 এই কোড নাম্বারটা ইউজ করো। এই কোড নাম্বারটা ইউজ করলে 77% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে? Y284 এই কোড নাম্বারটার ওপর কি আছে? 77% ডিসকাউন্ট আছে, ঠিক আছে? সেখানে হিস্ট্রি অ্যান্ড কনস্টিটিউশন আমি পড়াবো। ক্লিয়ার? কি বোঝা গেছে তো? বুঝতে পেরেছো তো? দেখ, বেসিক ফ্যাক্টগুলোকে তোমাদের সামনে আলোচনা করছি, খুব গভীরে যাচ্ছি, কিন্তু যাওয়াটা একটা রাস্তাটা একটা ম্যাপের মাধ্যমে টুকটুক টুকটুক করে আমরা এগোচ্ছি, তাই না? ক্লিয়ার হয়েছে? চলো আমরা দেখবো এবার। আকবরের সভায় 9 জন গুণীগানী ব্যক্তি ছিল, 9% ছিল, 9% ছিল, যাদেরকে বলা হতো কি, আকবরের সভায় 9 জন গুণীগানী ব্যক্তি ছিল, তাদের কি বলা হতো? যে নবরত্ন, ঠিক আছে? 9 জন রত্ন ছিল, তার নবরত্ন বলা হতো, বা নবরত্ন খাবার ভেবে না, বা 9 রত্ন, রত্ন বলা হতো, ঠিক আছে? ক্লিয়ার? এই 9 জন ব্যক্তি কারা কারা ছিল আমরা সেটা এক এক করে আলোচনা করব। 9 জন ব্যক্তি, একজন ছিল বীরবল, বীরবল। এই 9 জন ব্যক্তি বিভিন্ন কাজে তারা ইনভলভ ছিল। 9 জন কাজে ইনভলভ ছিল। ইনভলভ মানে আকবরকে তারা বিভিন্ন দিক থেকে হেল্প করতো। এটা নয় যে 9 জন ব্যক্তি মানে আকবরের সবাই ভাঁট বকা বা গল্প করার জন্য ছিল না। 9 জন ব্যক্তিকে আকবর বিভিন্ন পদে রেখেছিল। এই 9 জন ব্যক্তির মধ্যে প্রথম যা গুরুত্বপূর্ণ ছিল, প্রথম না সবাই গুরুত্বপূর্ণ ছিল, প্রথম যে ছিল দেখতে পাবো বীরবল। বীরবলের আসল নাম কি বললাম? মহেশ দাস। মহেশ দাস, মহেশ দাস। মহেশ দাস আকবরে মানে সভায় কোন পজিশন ছিল, মানে ওর পদ কি ছিল বা ডেজিনেশন কি ছিল? যেন আমরা কাজ করতে গেলে একটা পদ থাকে না, সেই পদ কি ছিল মহেশ দাসের? সে মহেশ দাসের পদ ছিল যে তিনি আকবরের সভায় গভর্নর ছিল, গভর্নর হিসাবে অ্যাপয়েন্ট ছিল, গভর্নর, গভর্নর হিসাবে সে অ্যাপয়েন্ট ছিল। তারপরে দেখতে পাবো আমরা কি বলতো, তারপরে আমরা দেখতে পাবো কি মানসিং, 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 ঠিক আছে? মানসিং এর পোস্ট কি ছিল? মানসিং এর পোস্ট ছিল কমান্ডার, কমান্ডার, কমান্ডার ছিল মানসিং এর পোস্ট। কারণ মানসিং সৈন্যগুলোকে ঠিকঠাক রাখতো, সৈন্যদের দেখভাল করতো মানসিং, ঠিক আছে? তারপর একবার দেখবো তোদারবল, টোডারবল, টোডারবল, ঠিক আছে? টোডারবল আকবরের সবাই কোন পজিশন ছিল? ইনি ছিলেন আকবরের সবাই পোস্ট ছিল, পোস্ট এরও পোস্ট ছিল তোমার ফাইন্যান্স মিনিস্টার, ফাইন্যান্স, ফাইন্যান্স মিনিস্টার, মিনিস্টার। তারপরে ছিল তানসেন, 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 তানসেন কি পোস্ট? এই তানসেন আসল নাম কি ছিল? রামতনু পান্ডে, রামতনু পান্ডে, রামতনু পান্ডে, ঠিক আছে? তানসেন আসল নাম কি? রামতনু পান্ডে। ইনি কি ছিলেন? ইনি ছিলেন মিউজিশিয়ান, মিউজিশিয়ান। ক্লিয়ার? ইনি ছিলেন আকবর সবাই কি? মিউজিশিয়ান। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আর একজন ছিলেন কবি, কবি, তার নাম ছিল আব্দুল, আব্দুল রহিম খানে খানা, খানে, খানে খানা, আব্দুল রহিম খানে খানা, ঠিক আছে? আব্দুল রহিম খানে খানা। আর একজন ছিল যাই ছিলেন কি, এনার পোস্ট কি ছিল? পোয়েট। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাদের বারবার বলছি, এগুলো কিন্তু মাথায় রেখো। কে ছিল এবং তাদের কি পজিশন ছিল চাকরি পরীক্ষার ক্ষেত্রে, কিন্তু এগুলো ভীষণ, আমি তোমাদের কথা দিচ্ছি, ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি তোমাদের কথা দিচ্ছি যে এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। কি মজা পাচ্ছ তো? মনের মধ্যে আগুন লেগেছে তো? আগুন, আগুন জ্বালাতে পেরেছে যে হিস্ট্রি সম্পর্কে? যে কি সুন্দর পয়েন্ট বেস হয়ে যাচ্ছে না পড়াশোনাটা আমাদের? হ্যাঁ, আমাদের পয়েন্ট বেস হয়ে যাচ্ছে না? হ্যাঁ, বোঝা গেল? এরপর আমরা দেখবো কি আবুল ফজলের পর আমরা কি দেখতে পাবো বলো? আবুল ফজল, আব্দুল রহিম খানে খানা পর দেখবো আরেকজন কবি ছিল আবুল ফজল, আবুল ফজল, আবুল ফজল। ইনিও কিন্তু একজন কবি ছিলেন আকবর সবাই, ইনিও কবি। তারপরে ছিল ফেজ, ফেজ, এও কি একজন কবি, পোয়েট, ইনিও কবি ছিলেন, ঠিক আছে না? এই আবুল ফজল আর ইয়ে, আমি বলতে আসছি, তারপর দাও এছাড়া। আর আর কে ছিল? ভগবান দাস, ভগবান দাস, ভগবান, ভগবান দাস, ভগবান দাস। ইনি আকবর সবাই কি ছিলেন? ইনিও কিন্তু পোয়েট হিসাবেই ছিলেন। আর একজন ছিলেন লাস্ট, যিনি ছিলেন কি ছিল এটা যে, মোল্লা দো পেঁয়াজা, মোল্লা দো পেঁয়াজা, মোল্লা দো পেঁয়াজা। ইনি আকবর সময় কুক ছিলেন, কুক, কুক।
মোল্লাদ ও পেঁয়াজার আমাকে একটু গুরুত্বপূর্ণ বলে দিই, মোল্লাদ ও পেঁয়াজাকে আকবর সব থেকে বেশি বিশ্বাস করতো। কারণটা কি, যে আকবর এই বিশ্বাস করা এই কারণটা হচ্ছে যে আকবর যত খাবার খেত মানে এর খাবার প্রথমে টেস্ট করতো। কারণ রাজাকে তো অনেক সময় কি হতো যে বিভিন্ন খাবার দিয়ে মেরে ফেলার প্ল্যান তো অনেকে করতে পারে। তা মোল্লাদ ও পেঁয়াজা যদি খাবার বানাতো আকবর সেটা নিশ্চিন্তে এবং নির্ভয়ে সেই খাবারটা কিন্তু খেত। বলতে পারো আকবরের ছিল মানে বিশাল বিশ্বস্ত লোক। এই মোল্লাদ ও পেঁয়াজাকে আকবর এনেছিল আরব থেকে, আরব থেকে, আরব থেকে, সৌদি আরবের লোক, ঠিক আছে, এখানে আনা হয়েছিল আরব থেকে মোল্লাদ ও পেঁয়াজা। বোঝা গেল আকবরের সময় এই 9 জন ব্যক্তি, আমি কিন্তু বারবার বলছি এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগের থেকে এটা 9 জন, এই 9% কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই যে আমরা আমরা পরের স্লটে আসবো, পরের স্লটে আমরা দেখব যে এখানে আমরা পরের স্লটে কি দেখব, পরের স্লটে আমরা দেখব যে এখানে যে আবুল ফজল আকবরের অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফি নাম কি, অটোবায়োগ্রাফি নাম কি, বায়োগ্রাফি আকবরের অটোবায়োগ্রাফি নাম কি, অটোবায়োগ্রাফি নাম কি, আকবরনামা, আকবর সরি আকবরনামা, আকবরনামা। ঠিক আছে, এই আকবরনামাটাকে ফার্সি ভাষায় লেখা হয়েছিল, ফার্সি ভাষায় ট্রান্সলেট করেছে দুজন ব্যক্তি যার নাম ছিল আবুল ফজল, আবুল ফজল, আবুল ফজল, আর একজন ছিল কে বলতে পারো, ফেজ, ফেজ। এরা দুজন কি করেছিল, এই আকবরনামা বইটাকে এরা পার্সি ভাষা ট্রান্সলেট করেছে যার নাম ছিল আইন ই আকবরী, আইন ই আকবরী, আকবরী। ঠিক আছে, আইনি আকবরী, এই আইনি আকবরী। ঠিক আছে, অনেকে বলেছে আবুল ফজল, আবুল ফজল একা না, ফেজও ছিল, দুজনেই কবি ছিল, দুজনেই কবি, ক্লিয়ার, দুজনেই কবি ছিল। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা এই জায়গাটা। আর এই ইম্পর্টেন্ট জায়গা আমি দিচ্ছি, আকবরের টম, টম কোথায় আছে, টম, টম মানে কি, সমাধি। আকবরের সমাধি কোথায় আছে, সিকান্দ্রাবাদ বা সিকেন্দ্রা, সিকেন্দ্রা, সিকেন্দ্রাতে আছে আকবরের টম। ঠিক আছে, আকবর আকবর একটা সিস্টেম চালু করে, সিস্টেম যার নাম ছিল তুলাদান, তুলাদান সিস্টেম, সিস্টেম পরীক্ষা আছে তুলাদান সিস্টেম কে, যে তুলাদানটা কি, যে আকবর সে দাঁড়িপাল্লাতে, এখন তো দেখবে মেশিনে সব দোকানদাররা ওজন করে নেয়, আকবর কি করেছে দাঁড়িপাল্লায় ওজন করা হতো এবং দাঁড়িপাল্লায় ওজন করার পর একদিকে আকবরকে চাপাতে হতো আর একদিকে কি হতো, তাতে মানে সোনা গয়না হিরে রূপো এসব চাপানো হতো। যতটা ওজন হতো সমান সমান যখন হয়ে যেত তখন সেই সোনা গয়নাটা তার প্রজাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হতো। ঠিক আছে, তা জেনে রাখবে। আকবর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট করে, মানসাদারি সিস্টেম, মানসাদারি, মানসাদারি সিস্টেম, মানসাদারি সিস্টেম, মানসাদারি সিস্টেম মানে কি, আকবরে মানে যত কর্মচারী আছে, যত স্টাফ আছে আকবর সবাই কাজ করে, তারা কি করবে আগামী 10 বছর পর পর, 10 ইয়ার্স পর পর তাদের স্যালারি, স্যালারি, স্যালারি বাড়বে, ইনক্রিজ হবে। ঠিক আছে, ইনক্রিজ হবে, স্যালারি ইনক্রিজ হবে। বোঝা গেল? হ্যাঁ, কিছু বোঝা গেল কি, বুঝতে পারলে? এছাড়া আকবর সম্পর্কে আরও আমি কয়েকটা দুটো কথা বলে দিই। আকবর আর একটা সেট আপ করে, সেটা কি, যোধাবাই মহল, যোধাবাই, যোধা, যোধাবাই মহল। ঠিক আছে, আর একটা চালু করে শীষ মহল, শীষ মহল। কি বোঝা গেল? হ্যাঁ, আকবর সম্পর্কে, আকবর ছিল চাকরি পয়েন্ট অফ ভিউতে কম্বাইন পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো আমরা দেখতে পাই আকবর সম্পর্কে, এইগুলো বেশি, এগুলো বাইরে কিন্তু কোনো কোশ্চেন সাধারণত খুব কমই দেখা যায়। ক্লিয়ার, এগুলো বাইরের সাথে খুব কমই দেখা যায়। তা আকবর সম্পর্কে আমরা যা আলোচনা করলাম তোমাদের ক্লাসে, তা কি বুঝতে পারলে যে আকবর একজন ছিল প্রচণ্ড প্রজাভক্তিক এবং তিনি ছিলেন যে প্রজাদের দরবারের জন্য তিনি আরেকটা কর, তো কি বলে যেটা পুণ্যার্থীরাদের জন্য যে করটা নেওয়া হতো সেই করটাও তিনি বন্ধ করে দিয়েছেন। ঠিক আছে, যে আকবর ছিলেন প্রজাদের প্রাণ। আকবর কি করেছে, প্রজাদের ভালোবাসার জন্য নিজে রাজ্য ছেড়ে ছদ্মবেশে প্রজাদের কাছে পৌঁছানোর জন্য ছদ্মবেশে আকার ধারণ করেছে এবং গেছে। ঠিক আছে, যে মানুষরা তার জন্য কি ভাবছে,
মানুষরা তার জন্য কি ভাবছে, কি সিস্টেম হতে চলেছে, ঠিক আছে, এই জন্য আকবর প্রজাদের কাছে গেছে। তার মানে আকবরটা আরেকবার রিভিশন করে দিচ্ছি তোমাদের সামনে। আকবর সম্পর্কে আমরা যেটা দেখলাম যে আকবরের টাইম পিরিয়ড হচ্ছে 1556 থেকে 1605। আকবর 1564 স্লেভ প্রথা বন্ধ করে দিয়েছে, 1573 গুজরাট জয়লাভ করেছে, 1571 ফতেপুর সিক্রি তৈরি করেছে যেটা আকবর নিজের ক্যাপিটাল বানিয়েছে, 1575 কি হয়েছে ইবাদত খানা তৈরি করেছে, এবং 1576 কিছু হলদিঘাটের যুদ্ধে আকবরই জয়লাভ করেছে, জয়লাভ কিন্তু আকবরই করেছে, ঠিক আছে, মাথায় রেখো। পরের জায়গাটা কি দেখলাম, 1575 আমরা কি দেখতে পেলাম, ইবাদত খানা তৈরি হলো শুধুমাত্র মুসলিমদের জন্য, ঠিক আছে, কিন্তু 1578 কি দেখলাম, যেটা ওপেন টু অল হয়ে গেল, ওপেন সমস্ত ধর্মের মানুষ এখানে কি করবে, এখানে এসে প্রার্থনা করতে পারবে। একে বলা হতো পার্লামেন্ট অফ রিলিজিয়ান। 1601 সালে আসিরগড় জয়লাভ করে আকবর, ঠিক আছে। 1582 আকবর কি করে দিন ই ইলাহি নামে একটা ধর্ম চালু করে, যে ধর্মটা যে বোঝানো হয় মানুষের জন্য, মানুষের সাথে, কিন্তু ধর্মটা মাত্র একজন ব্যক্তি অ্যাকসেপ্ট করেছিল যার নাম ছিল বীরবল। বীরবলের আসল নাম দেখতে পেলে মহেশ দাস। এই বীরবল ছিল প্রচণ্ড চালাক এবং চতুর ব্যক্তি। ক্লিয়ার, বুঝতে পেরেছ? তারপরে আমরা কি দেখতে পেলাম আকবর সম্পর্কে, আকবরের সভায় 9 জন মানে জুয়েল ব্যক্তি ছিল। মানে জুয়েল মানে কি সোনাদানা ব্যক্তি না, জুয়েল মানে ছিল ট্যালেন্টেড ব্যক্তি, যারা বিভিন্ন কাজে আকবরের সভায় অ্যাপয়েন্ট ছিল। তার নাম ছিল বীরবল, যাকে বলা হতো মহেশ দাস, মান সিং যিনি ছিলেন কমান্ডার হিসাবে ছিলেন, বীরবল ছিলেন গভর্নর হিসাবে, টোডারবল যিনি ফাইন্যান্স দিকটা দেখাশোনা করতো, টানসেন যার আসল নাম রামতনু পান্ডে, ঠিক আছে, যিনি মিউজিশিয়ান ছিলেন, এবং আব্দুল রহিম খানে খানা ইনি ছিলেন একজন কবি, আকবরের সবাই একজন কবি, আবুল ফজল যিনি ছিলেন কি কবি, ফেজ যিনি ছিলেন কবি, ভগবান দাস সেও একটা কবি, এবং মোল্লা দো পিয়াজ যিনি ছিলেন কুক, আকবরের একটা বিশ্বস্ত লোক যাকে আনা হয়েছিল আরব থেকে। ক্লিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। আকবরের অটোবায়োগ্রাফির নাম কি, আকবরনামা, ঠিক আছে। এই আকবরনামাটা তুর্কি ভাষা ছিল, ফার্সি ভাষা কনভার্ট কে করেছে, আবুল ফজল ও ফেজ। পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে যে আকবরনামাটা কে কনভার্ট করেছে, দেখলে আবুল ফজল অপশন নেয়, ফেজ হবে, দুজনেই মিলে কিন্তু করেছে। এরা ফার্সি ভাষা ট্রান্সলেট করে নাম কি দেওয়া হয়েছিল, আইন ই আকবরী। ক্লিয়ার, আইন ই আকবরী। বুঝতে পারছো তো? মাথার মধ্যে কিছু কাঁদছে তো তোমাদের? সরি খুব ঠান্ডা লেগেছে আমাকে, সরি। হ্যাঁ, বোঝা গেল, আইনি আকবরী আমরা দেখতে পেলাম, ঠিক আছে। এবার আমরা দেখতে পেলাম কি আকবরের টর্ম সিকেন্দ্রাতে আছে। আকবর তুলাদান সিস্টেম চালু করেছে। তুলাদান সিস্টেম কি, দাঁড়িপাল্লায় বসানো হবে আকবরকে, পাশে বসানো সোনা গয়না, সেই দাঁড়িপাল্লাতে কি দেখতে পাবো যে আকবরকে এবং সোনা গয়নাকে চাপিয়ে যে সোনা গয়না হিরে মুক্ত থাকবে, ওটা সমান সমান হয়ে গেলে আকবর রাজ্যসভায় সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। মনসাদারি সিস্টেম চালু করেছে। মনসাদারি সিস্টেম কি, 10 বছর পর পর কি করবে, স্লেভ জিনিসটা বন্ধ করবে। যোধাবাই মহল তৈরি করেছে, আর কি করেছে, শীষ মহল, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দিও, ঠিক আছে। আজকে ক্লাস এই পর্যন্তই, কারণ আমার শরীর খুব পারমিট করছে না, ঠিক আছে, শরীর খুব খারাপ। আমি আগামী আবার দেখা হবে তোমাদের সাথে হিস্ট্রি ক্লাসে, ঠিক আছে। আমি আগামী 2 দিন ছুটিতে থাকছি, শনিবার ও মঙ্গলবার পর্যন্ত। আমার দেখা হবে আবার ঠিক শনিবার আর সোমবার পর্যন্ত, সরি, মঙ্গলবার দিন আবার ঠিক সন্ধ্যে 6টায় তোমাদের সামনে এসে আমি হাজির হয়ে যাব, ঠিক আছে। সবাই ভালো থেকো, টাটা।